So welcome back guys my YouTube channel স্টাডি উইথ সৈকত। স্টাডি উইথ সৈকত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ইউজিসি নেট হিস্ট্রি সেকেন্ড পেপারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বেশি বকবক না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোনটি ভুলভাবে মেলানো রয়েছে? এক, এস কে মাইতি, দ্য ইকোনমিক্যাল লাইফ ইন নর্দার্ন ইন্ডিয়া ইন দ্য গুপ্তা পিরিয়ড, মানে গুপ্ত যুগের অর্থনৈতিক জীবন। দুই, আর কে মুখার্জি, হিস্টোরি অফ ইন্ডিয়ান শিপিং, মানে ভারতীয় নৌ পরিবহনের ইতিহাস। তিন, আর সি মজুমদার, হিন্দু কলোনিজ ইন দ্য ফার ইস্ট, মানে সুদূর প্রাচ্যের হিন্দু উপনিবেশ। এবং চার হচ্ছে টিভি মহালিঙ্গম, দ্য পান্ড্যান কিংডম, মানে পাণ্ড্য সাম্রাজ্য। এটা হবে অ্যান্সার। এটা ভুলভাবে মেলানো রয়েছে, কারণ দ্য পান্ড্যান কিংডম লিখেছিলেন এ কে নীলকণ্ঠ শাস্ত্রী। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাগৈতিহাসিক স্থানটি ক্ষুদ্রাস্য বা মাইক্রোলিথের গণ উৎপাদনের জন্য পরিচিত? এক, আদমগড়। দুই, বাগর। তিন, নালগোন্ডা। চার, সঙ্গনকাল্লু। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশন 2 নম্বর, বাগর। কারণ রাজস্থানের বাগরে পৃথিবীর বৃহত্তম মধ্যযুগীয় সাইট এবং এটি একটি মাইক্রোলিথের জন্য বিখ্যাত ছিল। তাহলে আমরা পরের প্রশ্ন দেখে নিই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কপার হোর্ড সাইটগুলো নিচের কোন বস্তুগুলি পাওয়া গেছে? মানে কপার হোর্ড সাইটগুলোর মধ্যে নিচের বস্তুগুলোর মধ্যে কোনটি পাওয়া গেছে? এক হচ্ছে নৃতাত্ত্বিক মূর্তি। দুই, অ্যান্টেনা তরোয়াল। তিন, হারপুন। চার হচ্ছে ফ্ল্যাট সেল। প্রশ্নটা একটু আলাদা, এটা কোড দিয়ে তোমাদের মিলাতে হবে। অপশন 1 নম্বরে আমাদের কোড দিয়েছে এ, বি এবং সি। 2 নম্বরে বি, সি এবং ডি। 3 নম্বরে এ, সি এবং ডি। আর 4 নম্বরে এ, বি, সি এবং ডি। তাহলে আমাদের উত্তর হবে 4 নম্বর, এ, বি, সি এবং ডি। কারণ তাম্র সঞ্চয় বা কপার হোর্ড এই সংস্কৃতিতে এই 4টি বস্তুই পাওয়া গেছিল, তাই এখানে অ্যান্সার হবে 4 নম্বর। তারপরে পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। 4 নম্বর কোশ্চেন, নিচের কোন প্রত্নতাত্ত্বিক স্থানটি জলসম্পদ ব্যবস্থাপনায় হরপ্পাবাসীদের সচেতনতা ও প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ দেয়? তাহলে এটাও অনেকটা আগের মতনই। এ হচ্ছে ধোলাবিরা, বি হচ্ছে মহেঞ্জোদারো, সি হচ্ছে হরপ্পা এবং ডি হচ্ছে কালীবঙ্গান। এটাও আগের মতনই। এক নাম্বার রয়েছে এ এবং বি, 2 নাম্বার বি এবং সি, 3 নাম্বার সি এবং ডি এবং 4 নাম্বার এ এবং সি। তাহলে আমাদের এখানে উত্তর হবে 1 নাম্বার, এ এবং বি। কারণ মহেঞ্জোদারো আর ধোলাবিরা এইটাই হবে অ্যান্সার। কারণ ধোলাবিরা তার উন্নত জল সংরক্ষণ ব্যবস্থার জন্য এবং মহেঞ্জোদারো আমরা সবাই জানি তার নিষ্কাশনের ও স্নানাগারের জন্য সুপরিচিত ছিল। তাই এই দুটো হবে অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নিই আমরা। 5 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে নিচের কোন জন এর উল্লেখ আছে? 1, যদু। 2, পুরু। 3, চেদি। আর হচ্ছে 4, মৎস্য। মানে এটাও আগের মতনই। কোন জনের উল্লেখ রয়েছে? এখানে আমাদের কি বলেছে? অপশন 1-এ রয়েছে এ এবং বি, 2-এ বি এবং সি, 3-এ সি এবং ডি এবং 4-এ এ, বি, সি এবং ডি সবগুলো। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের অপশন 4, এ, বি, সি এবং ডি। কারণ মানে ঋগ্বেদে যে পঞ্চজনের কথা বলা হয়েছিল, যেমন তার মধ্যে ছিল যদু, তুর্বসু,
দ্রুহ, অনু ও পুরু ছাড়াও মৎস্য ও চেদি জনজাতিরও উল্লেখ রয়েছে। তাই 4 নম্বর হবে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে রাজার পরেই গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা ছিলেন কে? এটা আমরা অনেকেই জানি, এটা হবে পুরোহিত, কারণ সেই সময় রাজার পরে সবচেয়ে ক্ষমতাবান পুরোহিতকেই মানা হতো। তারপরে পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? এটা একটু আলাদা প্রশ্নর প্যাটার্নটা, কারণ এটা একদিকে রয়েছে ঔপনিবেশিক রাজার নাম আর শেষে রয়েছে রাজ্যের নাম। প্রথমে হচ্ছে আমাদের 1 নম্বরে অজাতশত্রুর রাজ্য মগধ, অশ্বপতির রাজ্য কেকয়। 3 হচ্ছে জনক বিদেহ, জনক রাজার হচ্ছে রাজ্য বিদেহ। আর 4 নম্বর প্রবাহন জৈবালি রাজ্য পাঞ্চাল। তাহলে আমাদের এখানে উত্তর হবে আমাদের 1 নম্বর অজাতশত্রু মগধ, কারণ আমরা জানি এটা একদমই ভুল, কারণ ঔপনিবেশিক যেসব যুগে কাশীর রাজা ছিলেন অজাতশত্রু, তিনি মগধের রাজা ছিলেন না। পরবর্তী প্রশ্ন আমাদের 8 নম্বর প্রশ্ন, দিগম্বর এবং শ্বেতাম্বর সম্প্রদায়ের মধ্যে প্রধান বিরোধের কারণ ছিল নিচের কোনটির উপর গুরুত্ব আরোপ? মানে নিচের কোন কারণগুলির মধ্যে প্রধান কারণ ছিল যার জন্য দিগম্বর ও শ্বেতাম্বর সম্প্রদায়ের মধ্যে একটি বিরোধ বা ঝামেলার সৃষ্টি হয়েছিল? 1 নম্বর কারণ শৃঙ্খলা এবং কঠোর জীবন, 2 নম্বর অহিংসা, 3 নম্বর পবিত্র জীবনযাপন এবং 4 নম্বর সত্য। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 1 নম্বর শৃঙ্খলা ও কঠোর জীবনযাপন, কারণ দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে মূল পার্থক্য ছিল বস্ত্র পরিধান এবং কঠোর শৃঙ্খলার নিয়ম নিয়েই এই ঝামেলার সৃষ্টি হয়েছিল দুই সম্প্রদায়ের মধ্যে। যদি প্রশ্ন বুঝতে কোনো অসুবিধা হয় বা তোমাদের মনে যদি কোনো অন্য কিছু বা অন্য টপিক নিয়ে জানার ইচ্ছে হয়ে থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি তাহলে পরবর্তী ভিডিওটা তোমাদের ওই টপিক নিয়েই বানাবো। তারপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন ধর্মসূত্র সমুদ্রযাত্রাকে একটি মর্যাদাহানিকর কাজ হিসাবে বর্ণনা করেছে? অপশন 1 আপস্তম্ভ, অপশন 2 বৌধায়ন, অপশন 3 গৌতম, অপশন 4 বশিষ্ঠ। তাহলে আমরা পরের প্রশ্ন চলে আসি। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নেই? এটাও আগের মতনই, একদিকে অশোকের সমস্ত স্তম্ভর নাম দেওয়া আর একদিকে তার শীর্ষে থাকা মানে সেই স্তম্ভের উপরে যে সমস্ত পশুর মূর্তি ছিল সেই পশুর নাম দেওয়া। প্রথমে হচ্ছে লরিয়া নন্দনগড় ষাঁড়ের ছবি, 2 রামপুরভা সিংহের ছবি, 3 সাচি সিংহের ছবি, 4 শঙ্কিস্যা হাতির ছবি। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে 1 নম্বর লরিয়ার নন্দনগড় ষাঁড়, কারণ লরিয়া নন্দনগড় স্তম্ভের শীর্ষে আসলে একটি সিংহের মূর্তি বা চিহ্ন রয়েছে। আর রামপুরভায় এই যে রামপুরভা এইটাতে সিংহ এবং ষাঁড় উভয়েরই চিহ্ন পাওয়া গেছে। কোনো অসুবিধা? যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন 2 বৌধায়ন, কারণ বৌধায়ন ধর্মসূত্রে সমুদ্রযাত্রাকে রথান্তর একটি পাপ বা নিষিদ্ধ কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে। এবার আমরা পরবর্তী প্রশ্নতে আসছি। পরবর্তী 11 নম্বর প্রশ্ন হচ্ছে সাতবাহন শিলালিপিতে ভূমিদান গ্রহণকারীদের প্রদত্ত ছাড়ের বর্ণনায় নিচের কোনটি উল্লেখিত নেই? 1
সেনাবাহিনী প্রবেশ নিষেধ। 2 রাজার কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে না। 3 সরকারি কর্মকর্তাদের লবণ খনন নিষেধ। 4 জোরপূর্বক শ্রম বা বেগার শ্রম নিষেধ। তাহলে আমরা অনেকেই জানি এটার উত্তর হবে জোরপূর্বক জোর বা বেগার শ্রম নিষেধ। কারণ এর সম্পর্কে একটু বলে দিই, কারণ এই সাতবাহনদের ভূমিদান পত্রে প্রায় জোরপূর্বক শ্রম থেকে মুক্তি পাওয়ার কথা সেইভাবে কোনো জায়গাতেই স্পষ্টভাবে উল্লেখ করা নেই, কিন্তু এছাড়া যেই 3টে অপশান রয়েছে এইগুলো কিন্তু ভালো, মানে এই সমস্ত কথার বা এই সমস্ত ছাড়ের কথা ভালোভাবেই উল্লেখ করা ছিল। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোনটি নব্যপ্রস্তর যুগীয় স্থান নয়? 1 ব্রহ্মগিরি, 2 সাঙ্গানাকাল্লু, 3 আরিকামেডু, 4 পিকলিহাল। আমাদের উত্তর হবে অপশন 3 নম্বর। কারণ আরিকামেডু আমরা অনেকেই জানি যে এটি একটি বিখ্যাত প্রাচীন সামুদ্রিক বন্দর ছিল এবং ইন্দো রোমান বাণিজ্যিক কেন্দ্রও ছিল। পরবর্তী প্রশ্নে আসছি। 13 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রন্থে প্রথম কর্মকর্তাদের বেতন হিসাবে নগদ টাকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল? 1 কামনন্দক নীতিসার, 2 অর্থশাস্ত্র, 3 মনুস্মৃতি, 4 নীতিবাক্যামৃত। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন 2 নাম্বার অর্থশাস্ত্র। কারণ কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রীয় কর্মকর্তাদের কাজের গুরুত্ব অনুযায়ী তাদের বার্ষিক বেতন হিসাবে নগদ মুদ্রা বা পণ দেওয়ার বিস্তারিত পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, কার মুদ্রায় বিপরীত দিকের চিহ্নগুলি সাধারণত সামনের দিকের রাজার নামের সাথে মিলে যায়? 1 অর্জুনায়ন, 2 মগ, 3 মালব, আর 4 পাঞ্চাল। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন 4। আমাদের উত্তর হবে অপশন 4 পাঞ্চাল। কারণ পাঞ্চাল রাজ্যবংশের মুদ্রার একটি প্রধান বৈশিষ্ট্য হলো মুদ্রার উল্টো পিঠে যে দেবতার প্রতীক বা চিহ্ন থাকে তা সাধারণত সামনের দিকের রাজার নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। যেমন একটা তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দিই, যেমন অগ্নিমিত্রের মুদ্রায় অগ্নির প্রতীক থাকতো। আমরা এবার আজকের লাস্ট কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 15। নিচের কোন গ্রন্থটি তামিল ব্যাকরণের সাথে সম্পর্কিত? 1 অহনানুর, 2 কুরাল, 3 তোলকাপ্পিয়াম, 4 পাদিরু পান্ডু। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন 3 তোলকাপ্পিয়াম। এই তোলকাপ্পিয়াম সম্পর্কে কিছু তোমাদের বলে দিই। তোলকাপ্পিয়াম হলো প্রাচীনতম তামিল সাহিত্যের একটি সঙ্গম সাহিত্যের একটি আকর গ্রন্থ, যা মূলত তামিল ব্যাকরণের বা অন্য অলঙ্কার শাস্ত্রের ওপর ভিত্তি করে রচিত। এর রচয়িতা হলেন তেলকাপিয়ার। পুরো একই, শুধুমাত্র এখানে একটা বয়সিন্নরা হবে, তেলকাপিয়ার ময়ের জায়গায় বয়সিন্নরা হবে, বাদবাকি স্পেলিং পুরো সেম থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছেই যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।